বাবা প্রবাসে থাকাকালীন আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয়ে গেল। আমার বয়স এখন 10 বছর। মা যাকে বিয়ে করলো তার বাড়ি আমাদের বাড়ি থেকে 4 মিনিট লাগে হেঁটে যেতে, খুব কাছে। বাবা প্রবাসে গিয়েছে 2 বছর, যখন আমার বয়স ছিল 8 বছর। বাবা আগে একটি দোকান চালাতো, মুদির দোকান। দোকানটাও ভালো চলছিল না, লস খাচ্ছিল শুধু। তখন মায়ের বুদ্ধিতে বাবা প্রবাসে যেতে রাজি হলো। দোকান বিক্রি 7 লক্ষ টাকা আর মায়ের কিছু গয়না বিক্রি করে বাবা সিঙ্গাপুর চলে গেল। বাবা সিঙ্গাপুর যাওয়ার পর খুব ভালো বেতন পাচ্ছিল। বাবা বেতনের থেকেও কেমন করে জানি আরো বেশি ইনকাম করতো। বাবা বিদেশ যাওয়ার পর আমরা খুব সুখেই ছিলাম। বাবা মাসে মাসে অনেক টাকা দিত, ব্যাংকে রাখতে বলতো আর বাকিটা খরচ করতে বলতো। আমরা আলাদা খেতাম আর দাদা দাদি আলাদা খেত। বাবা মাস শেষে তাদেরও কিছু টাকা দিতেন। মা একাই সব বাজার করত। বাবা সিঙ্গাপুর যাওয়ার 4 মাস পর থেকেই মা প্রতিদিন বাজারে যেত। এভাবে কয়েক মাস চলার পরে মায়ের নামে গ্রামে একটা কথা ছড়িয়ে পড়লো যে মামুন ব্যাপারীর ছেলে রাজীবের সাথে আমার মায়ের সম্পর্ক আছে। তাদের নাকি বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। এই কথা বাবার কানে যেতেও বেশি সময় লাগলো না। বাবা রাতে মায়ের কাছে ফোন দিল। মা কেঁদে কেঁদে বলল, গ্রামের মানুষ আমাদের উন্নতি দেখতে পারে না, এই জন্য আমাদের পেছনে লাগছে। তুমি ভালো বেতন পাও, এটা গ্রামের মানুষের সহ্য হচ্ছে না। বাবাও মায়ের কথা বিশ্বাস করেছিল। তারপর থেকে বাবা আমাদের খরচ বাদে অল্প কিছু টাকা বেশি দিত। আগের মতো লক্ষ লক্ষ টাকা দিত না। মা যদি বলতো এখন টাকা কম দেও কেন, তখন বাবা বলতো এখন ইনকাম কম, শুধু বেতন থাকে হাতে। এভাবেই চলে গেল আরো 1.5 বছর। এখন গ্রামের সবাই জানে রাজীবের সাথে আমার মায়ের প্রেম আছে। বাবার অনেক টাকা নাকি রাজীবকে দিয়েছে মা। হঠাৎ একদিন রাতে মা রাজীবের বাড়িতে যেয়ে উঠলো টাকা পয়সা গয়না নিয়ে। রাজীবের বাবা মাও মেনে নিয়েছে আমার মাকে। গ্রামের মানুষ আফসোস করতেছে যে বউটা কি সর্বনাশ করলো, নিজের পায়ে নিজেই কুড়োল মারলো। এত সুন্দর সংসার জামাই ফেলে একটা টয়াটু বাটপারের কাছে গেল। এই খবর বাবার কাছেও পৌঁছে গেছে। বাবা শুধু দাদা দাদিকে ফোন দিয়ে বলেছিল তোমরা আমার ছেলেকে দেখে রাখো। তারপর বাবা ফোন বন্ধ করে রেখেছিল 3 দিন। 3 দিন পর বাবা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো। দাদাকে বলল আমাকে দেখে শুনে রাখতে। এভাবে 15 দিন যাওয়ার পর গ্রামে আবার রাও উঠলো আমার মা নাকি গর্ভবতী 5 মাসের। রাজীবের সন্তান তার পেটে, এই জন্যই তাড়াহুড়ো করে রাজীবকে বিয়ে করলো। আমি আর মা আমরা একই গ্রামে থেকেও আর দেখা হতো না। আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি হালকা একটু দূরে, 4 মিনিট হাঁটলেই রাজীবের বাড়ি যাওয়া যায়। তাদের বাড়ির সামনে দিয়েই বাজারে যাওয়া লাগে, কিন্তু আমি আর কোনোদিন সেই রাস্তায় যাইনি। আমি অনেকটা ঘুরে তারপর স্কুলে যেতাম। মা আমাকে দেখতে কয়েকবার খবর পাঠিয়েছিল, কিন্তু আমি আর সেই বাড়ির সামনে যাইনি। ছোট মনটায় তখন ভিড় করছিল এক বুক অভিমান আর অবহেলা। পুরো গ্রামের মানুষের করুণার পাত্র হয়ে বেঁচে থাকা যে কতটা কষ্টের তা কেবল আমি 10 বছর বয়সে বুঝতে পেরেছিলাম। বাবা 3 মাস পর দাদার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠালো আমাদের বাড়িতে 2 তলা একটা ডুপ্লেক্স বাসা বানানোর জন্য, এবং বলল 6-7 মাসের মধ্যে যেন বাড়িটা সম্পূর্ণ হয়। দাদাও ইঞ্জিনিয়ারিং এবং রাজমিস্ত্রি নিয়ে কাজ শুরু করে দিল। বাবা সিঙ্গাপুর কিসের ব্যবসা শুরু করেছে জানি না, তবে সেখান থেকে অনেক টাকা ইনকাম হয় এটা জানতে পেরেছিলাম। 7 মাসের মধ্যে ডুপ্লেক্স বাড়িটা সম্পূর্ণ হয়ে গেল। গ্রামের মধ্যে আমাদের এই ডুপ্লেক্সটাই সব থেকে সুন্দর। গ্রামে আর কোনো দোতলা ডুপ্লেক্স বাসা নেই। ধবধবে সাদা আর নীলের মিশ্রণে তৈরি সেই সুবিশাল রাজপ্রাসাদের মতো বাড়ির দিকে গ্রামের সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আর ঠিক সেই রাজপ্রাসাদের 4 দেয়ালের মাঝে দাদা দাদি আর আমি এক নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলাম। শুনেছি মায়ের নাকি একটা মেয়ে সন্তান হয়েছে, দেখতে একদম রাজীবের মতো, কিন্তু তাদের পরিবার খুশি না, বিশেষ করে রাজীব। পাড়ায় কথা উঠতো রাজীব নাকি ভেবেছিল মায়ের কাছ থেকে বাবার পাঠানো অগাধ ধন সম্পদ আছে, যার ফলে রাজীবের সংসারে এখন শুধু অভাব আর অশান্তি। এভাবেই চলে গেল আরো 1 বছর। একদিন দাদা আর দাদি বাবারে ফোন দিয়ে বলল, বাবা তুই এখন বাড়িতে আয়, ঘরে একটা বউ লাগবে এখন। কিন্তু বাবা রাজি হলো না। শেষমেশ দাদা দাদি আমাকে বলল, দাদু ভাই তুই যদি তোর বাবাকে বিয়ে করতে বলিস তাহলে একমাত্র তোর বাবা বিয়ে করবে। আমিও দাদার কথা শুনে বাবার সাথে কথা বললাম। বাবাকে বললাম, বাবা আমার একটা আম্মু লাগবে এখন। দাদা দাদিও এখন রান্না করতে পারে না, তুমি দেশে আসো বাবা। বাবা আমার কথা শুনে দেশে আসতে রাজি হয়। বাবা কয়েকদিন পর ফোন দিয়ে বলল আমার টিকিট রেডি। বাবা দেশে থাকা তার এক বন্ধুকে ফোন দিয়ে একটা হেলিকপ্টার ভাড়া করলো। আমাদেরকে বলল সকাল 10টার মধ্যে ঢাকা এয়ারপোর্টে থাকতে। 2 দিন পর দাদা আর আমি ভোরে রওনা দিলাম ঢাকায়। গেলাম সকাল 10টার আগেই বাবাকে রিসিভ করতে। এয়ারপোর্টের ভিড় ঠেলে বাবা যখন বের হয়ে আসলো আমার চোখ বিশ্বাস হচ্ছিল না। চকচকে পোশাক, চোখে কালো চশমা, বাবার চেহারায় এক রাজকীয় ভাব। বাবা যখন আসলো এয়ারপোর্টে আমাকে আর দাদাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো। আমার জন্য অনেক উপহার এনেছে বলল। অন্যদিকে সকাল থেকে সেদিন গ্রামের রা উঠে গিয়েছিল। সুমন হেলিকপ্টার করে বাড়ি আসতেছে। এলাকা জুড়ে একটা উৎসব শুরু হয়ে গেল হেলিকপ্টার দেখতে। আশেপাশের কয়েক গ্রামের শত শত মানুষ জমা হতে লাগলো আমাদের বাড়ির সামনের খোলা মাঠে। বাবা আমাদেরকে নিয়ে হেলিকপ্টারে উঠলো। আমার এত আনন্দ লাগছিল যে এটা বলে বোঝাতে পারবো না। পাখা ঘোরার বিকট শব্দ আর বাতাসের ঝাপটায় যখন বিশাল যানটি আকাশে উড়াল দিল আমার বুকটা গর্বে ভরে উঠলো। জানালার কাছ দিয়ে নিচের দৃশ্যগুলো একদম ছোট ছোট খেলনার মতো দেখাচ্ছিল। আমাদের নিয়ে হেলিকপ্টার যখন গ্রামের উপর দিয়ে চক্কর দিচ্ছে তখন অনেক মানুষ নিচ
নিচ থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মাথার উপর দিয়ে যখন হেলিকপ্টারের ছায়াটা গ্রামের উপর পড়ছিল তখন চারপাশের মানুষের চিৎকার আর কোলাহল স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমাদের হেলিকপ্টার নামানো হলো রাজীবের বাড়ির পাশে একটা খোলা মাঠে। ধুলো উড়িয়ে যখন বিশাল হেলিকপ্টারটি মাটিতে স্পর্শ করলো তখন মাঠের চারপাশে হাজারো মানুষের ভিড়। আমি জানালার দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পেলাম রাজীবের জরাজীর্ণ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে এক নারী, মুখটি ওড়না দিয়ে ঢাকা। তার কোলে একটি ছোট শিশু, চেনা চেনা সেই মুখটি আমার মা। আমি জানি না মা দেখছে নাকি, হয়তো সেও আফসোস করছে। রাজীবও তার ঘরের এক কোণে অপরাধীর মতো লুকিয়ে আছে। যে সন্তান আর যে স্বামীকে ফেলে মা একদিন এক প্রতারকের পেছনে ছুটেছিল, আজ সেই ছেলে আকাশ ছুঁয়ে গ্রাম ফিরছে এক রাজপুত্রের মতো। হেলিকপ্টারের দরজা খুলতেই বাবা আমার হাতটা শক্ত করে ধরে বাইরে পা রাখলো। গ্রামবাসীর উল্লাস আর করতালি তখন চারপাশ কাঁপিয়ে তুলছে। হেলিকপ্টারের বিশাল শব্দটা ধীরে ধীরে মিলিয়ে আসার সাথে সাথে চারপাশের খেলার মাঠে জমানো শত শত মানুষের ভিড়টা যেন সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের দিকে উপচে পড়লো। ধুলোবালি উড়িয়ে যখন আমরা মাটিতে পা রাখলাম তখন পুরো মাঠ জুড়ে শুধু একটাই গুঞ্জন, সুমন প্রবাসে গিয়ে এখন কোটিপতি, একবারে রাজপুত্রের মতো হেলিকপ্টারে চেপে দেশে ফিরেছে। বাবা এক হাতে আমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো আর অন্য হাতে দাদা দাদির হাত ধরে আগলে রাখলো। আমার 10 বছরের ছোট মনটায় তখন এক অদ্ভুত তৃপ্তি আর গর্বের অনুভূতি হচ্ছিল। এতদিন যে গ্রামের মানুষ আমাদের করুণার চোখে দেখতো, অবহেলা করে পাশ কাটিয়ে যেত, আজ সেই মানুষগুলোর চোখে মুখে শুধুই বিস্ময়, খাতির আর শ্রদ্ধার ছাপ। বাবা যখন আমাদের নিয়ে ভিড় ঠেলে ডুপ্লেক্স বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল তখন ইচ্ছে করে একবারের জন্য রাজীবের জরাজীর্ণ বাড়ির দিকে তাকাইনি, কিন্তু আমার কৌতূহল চোখ দুটো সামলাতে না পেরে আমি পেছন ফিরে তাকিয়েছিলাম। দেখতে পেলাম রাজীবের বাড়ির সেই জরাজীর্ণ বাঁশের বেড়ার বারান্দায় খুঁটি ধরে দাঁড়িয়ে আছে একজন নারী, আমার মা। ওড়না দিয়ে মুখটা অর্ধেক ঢাকা থাকলেও মায়ের চোখ দুটি স্পষ্ট দেখা যাচ্ছিল। সেখান থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। হয়তো মায়ের কোলে ছোট্ট নিষ্পাপ একটা শিশু, যে হয়তো জানেই না তার মায়ের বুকের ভেতর এখন কতটা তোলপাড় চলছে। আর ঘরের জানালার এক কোণে চোরের মতো মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে রাজীব। তার চোখে স্পষ্ট ধরা পড়ছিল অপরাধ বোধ আর চরম হিংসার ছাপ। যে ধন সম্পদ আর টাকার লোভে সে আমার মাকে ফুসলিয়ে নিজের ঘরে তুলেছিল, আর চোখের সামনে বাবার এই বিপুল রাজকীয় রূপ দেখে তার পেটের ভেতর যেন বিষ জ্বলে উঠছে। আমাদের নতুন 2 তলা ডুপ্লেক্স বাড়িতে পা রাখতে যেন পুরো পরিবারে এক স্বর্গীয় আনন্দ নেমে এলো। ধবধবে সাদা মেঝে, রাজকীয় আসবাবপত্র আর আধুনিক ডিজাইনে তৈরি করা এই বাড়িটা যেন শুধু একটা ইটের দালান ছিল না, ছিল বাবার বহু বছরের অপমান আর কষ্টের একটা কড়া জবাব। দাদা দাদি ঘরে ঢুকে আনন্দে কেঁদে ফেললো। গ্রামের বয়স্ক মুরব্বীরা বাবাকে ঘিরে ধরে প্রশংসা করতে লাগলো। তারা বলা বলি করছে, সুমন রে, তোর ধৈর্য আর সততার ফল আল্লাহ তোরে দিছে। আর ওই কুলঙ্গার বউটা নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। রাজপ্রাসাদের মতো সংসার ফেলে শেষে একটু একটু বাটপাড়ের ভাঙা ঘরে যেয়ে উঠলো। বাবা গ্রামের সবার সাথে হেসে কথা বললেও আমি বাবার চেহারার ভেতরে একটা চাপা হাহাকার টের পাচ্ছিলাম। বাহ্যিক এই বিপুল প্রাচুর্যের আড়ালেও বাবার মনের ভেতরে এক গভীর ক্ষতের দাগ রয়ে গেছে, যা হয়তো কোনোদিন মোছার নয়। পরদিন সকালে বাবা আমাকে সাথে নিয়ে গ্রামের বাজারে বের হলো। বাবাকে একটা নতুন দামি পাঞ্জাবি পরতে দেখে আর হাতে দামি ঘড়ি দেখে গ্রামের ছোট বড় সবাই এসে সালাম দেওয়া শুরু করলো। যে বাজারে যেতে এক সময় আমার লজ্জা লাগতো, মায়ের নাম নিয়ে মানুষ হাসাহাসি করতো বলে আমি যে পথ এড়িয়ে চলতাম, আজ সেই পথ দিয়ে বাবা মাকে বীর দাপটে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। রাজীবদের বাড়ির সামনের সেই সরু মাটির রাস্তায় উঠতেই হঠাৎ আমাদের একদম মুখোমুখি পড়ে গেল মা। মায়ের হাতে ছিল একটি পুরনো প্লাস্টিকের ব্যাগ, পরনে একটা মলিন চেরা শাড়ি, চুলে কোনো যত্ন নেই। আগের সেই সাজগোজ বা অহংকারের ছোট ফোটাও মায়ের মধ্যে আর অবশিষ্ট ছিল না। আমাদের সামনাসামনি দেখে মা থমকে দাঁড়ালো। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকার পর মা আর নিজের ব্যাগ ধরে রাখতে পারলো না। হাতের ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে দৌড়ে এসে আমার সামনে হাঁটু করে বসে বলল আর বলল, আমার সোনা বাবারে, আমার একটা বার মা বলে ডাকবি না? আমি তোদের কাছে অনেক বড় অপরাধী, অনেক পাপ করেছি রে বাবা, আমাকে তোরা একটু ক্ষমা করে দে। মা হাউমাউ করে কেঁদে উঠে আমার পা দুটো জড়িয়ে ধরতে গেল। আমি চমকে উঠে বাবার পেছনের দিকে সরে গেলাম এবং বাবার হাতটা আরো শক্ত করে চেপে ধরলাম। এক বুক অভিমান আর কান্না আমার গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। 10 বছরের একটা শিশুর মন থেকে তার মায়ের প্রতি এই ঘৃণা তৈরি হওয়া সহজ ছিল না, কিন্তু বিগত 2 বছর ধরে গ্রামে আমি যে অপমান সহ্য করেছি তার জন্য তো এই নারীটি দায়ী। বাবা অত্যন্ত শান্ত দৃঢ় গলায় মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। চোখে কোনো রাগ বা হিংসা ছিল না, ছিল শুধু চরম অবহেলা আর ঘৃণা। বাবা গম্ভীর গলায় মাকে উদ্দেশ্য করে বলল, যেদিন আপনি স্বামীর বিশ্বাস আর 10 বছরের এই বাচ্চার ভবিষ্যৎ এক বাটপারের হাতে বিক্রি করে দিয়েছিলেন, ঠিক সেদিনই এই ছেলের মা মরে গেছে। আজ আপনার এই কান্না কোনো অনুশোচনার কান্না নয় সালমা, আজ আপনি কাঁদছেন কারণ আপনার হিসাব ভুল হয়ে গেছে। আপনি ভেবেছিলেন রাজীবের কাছে গিয়ে সুখে থাকবেন, আর আজ দেখতে পাচ্ছেন আমি শূন্য থেকে আকাশে উঠে গেছি আর আপনি নরকে তলিয়ে গেছেন। এটা আপনার পাপের শাস্তি। কথাগুলো বলে বাবা মায়ের দিকে আর এক মুহূর্ত না তাকিয়ে আমার হাত ধরে সামনে হেঁটে চলে আসলো। পেছন থেকে মায়ের করুণ কান্নার শব্দ আর ভুল শিকারের আর্তনাদ বাতাসে ভেসে আসছিল, কিন্তু বাবা একবারের জন্য পেছন ফিরে তাকায়নি। বাজারে যাওয়ার পর গ্রামের মানুষের মুখে মুখে জানতে পারলাম
দেখলাম রাজীবের সংসারের আসল রূপ। রাজীব ভেবেছিল আমার মা বাবার পাঠানো লাখ লাখ টাকা আর গয়না নিয়ে তার কাছে গেছে, কিন্তু বাস্তবে এসে দেখেছে মা শুধু নিজের ব্যবহার করা কিছু গয়না ছাড়া আর কিছুই আনতে পারেনি, কারণ সব টাকা আগেই শেষ হয়ে গেছে। সেই রাগে ও হতাশায় রাজীব নাকি প্রতিদিন মায়ের উপর অত্যাচার চালায়, মারধর করে। মা এখন রাজীবের সংসারে এক কাজের মেয়ের মতো জীবন কাটাচ্ছে। যে সুখের আশায় মা নিজের কুল মান সম্মান ভাসিয়ে দিয়েছিল, সেই সুখ এখন তার কাছে এক বিষাক্ত অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দুপুরে বাড়ি ফেরার পর দাদি বাবার জন্য নিজের হাতে নানা রকম খাবার রান্না করে সাজিয়ে দিল। খাওয়া দাওয়ার পর দাদা আর দাদি আবার বাবার কাছে সেই পুরনো বিয়ের প্রসঙ্গটা তুলল। দাদা দাদির চিবুক ধরে আবেগ আপ্লুত কণ্ঠে বলল, সুমন, জীবনে যা হওয়ার তো হয়ে গেছে রে বাবা। অতীতের ওই কষ্ট আঁকড়ে ধরে তো আর জীবন চলবে না। তোর বয়স এখন কতটুকু? আর এই 10 বছরের বাচ্চাটার দিকে তাকিয়ে দেখ, ওর তো একটা স্নেহের হাত দরকার, ঘরে একজন লক্ষ্মী বউ দরকার যে সংসারটাকে সামলে রাখবে। বাবা এবার আর আগের মতো সরাসরি মানা করলো না, কিছুক্ষণ নীরব থেকে আমার দিকে তাকালো। বাবার চোখে ছিল অপার মমতা। দীর্ঘশ্বাস ফেলে বাবা আমাকে কাছে টেনে নিয়ে বলল, তুই কি চাস আমি আবার বিয়ে করি, তোর জন্য একটা নতুন আম্মু নিয়ে আসি? আমি বাবার হাত দুটি জড়িয়ে ধরে বললাম, বাবা, আমি এমন একজন আম্মু চাই যে তোমাকে অনেক ভালোবাসবে, দাদা দাদিকে দেখে রাখবে আর আমাদের ছেড়ে কোনোদিন অন্য কারো কাছে চলে যাবে না। বাবা আমার কপালে একটা চুমু খেয়ে শান্ত গলায় দাদাকে বলল, ঠিক আছে বাবা, তোমরা যেখানে বলবে, আর আমার ছেলে যাকে পছন্দ করবে আমি তাকে এই ঘরের বউ করে নিয়ে আসবো। তবে এবার আর কোনো ভুল সিদ্ধান্ত নয়। বাবার এই সম্মতি শুনে দাদা দাদির মুখে এতদিন পর এক চিলতে হাসির রেখা ফুটে উঠলো। পুরো ডুপ্লেক্স বাড়িটায় নতুন করে আশা ও আনন্দের সঞ্চার হলো। আমরা যখন আমাদের নতুন জীবনের স্বপ্ন বুনছি, ঠিক তখনই গ্রামের এক কোণে রাজীবের মনে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর হিংসা ও প্রতিশোধের আগুন। পরম সুখে থাকা সুমনের উপর কিভাবে আঘাত আনা যায় সে কুচক্রি চক্রান্তে ব্যস্ত হয়ে উঠেছিল সে। রাজীবের মনে সেই হিংসার আগুন দাবানলের মতো জ্বলতে থাকলেও বাবার বিন্দুমাত্র ক্ষতি করার ক্ষমতা তার ছিল না। বাবার অর্থ ক্ষমতা আর সতর্কতার কাছে রাজীবের মতো এক চুনোপুটির সমস্ত চক্রান্ত এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। বাবার প্রবাসে থাকা বন্ধুদের ও স্থানীয় প্রভাবশালীদের সাথে যোগাযোগ এতই শক্ত ছিল যে রাজীব কোনো কুচক্রি পদক্ষেপ নেওয়ার সাহসী পেল না, বরং গ্রামের মানুষই তাকে থুতু দিতে লাগলো এবং স্পষ্ট জানিয়ে দিল, সুমনের গায়ে এক আঁচড় লাগলে পুরো গ্রাম মিলে রাজীবকে বাড়ি ছাড়া করবে। ভয় আর হীনমন্যতায় রাজীব ঘরের কোণে মুখ লুকিয়ে বসে রইল। দাদা দাদি আর আমার পছন্দের উপর ভিত্তি করে বাবার জন্য মেয়ে খোঁজা শুরু হলো। কয়েকদিনের মধ্যেই পাশের থানার এক সম্রাট মধ্যবিত্ত পরিবারের অবিবাহিত মেয়ের খোঁজ পাওয়া গেল। নাম রূপা, একদম সাধারণ দেখতেও মোটামুটি সুন্দরী, শান্তশিষ্ট এবং অসম্ভব মার্জিত স্বভাবের এক মেয়ে। বাবা নিজে গিয়ে তার সাথে কথা বললেন। উনি নিঃসংকোচে বাবাকে জানালেন তিনি বাবার অতীত জানেন এবং আমার মতো একটি 10 বছরের অবুঝ বাচ্চাকে নিজের গর্ভের সন্তানের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখতে তার কোনো আপত্তি নেই। প্রথম দেখাতেই রূপা খালাকে আমার খুব পছন্দ হয়ে গেল। আমার মনে হলো আল্লাহ অবশেষে আমাদের কপালে সত্যিকারের একটা মা লিখে দিয়েছেন। বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর বাবা এক মুহূর্ত দেরি করলেন না। বাবা সাফ জানিয়ে দিলেন, আমি কোনো বকেয়া বা শর্তে বিশ্বাসী নই। বিয়ের দিনই নগদে 5 লক্ষ টাকা দেনমোহর এবং 10 ভরি পাকা সোনার গয়না কনেপক্ষের হাতে তুলে দেওয়া হলো। কনেপক্ষের লোকজন তো বটেই, পুরো এলাকার মানুষ বাবার এই রাজকীয় উদারতা দেখে তাজ্জব বনে গেল। বিয়ের দিন পুরো গ্রাম জুড়ে এক বিশাল উৎসবের আমেজ তৈরি হলো। ডুপ্লেক্স বাড়িটাকে রঙিন আলো আর তাজা ফুল দিয়ে রাজপ্রাসাদের মতো সাজানো হলো। বাবা গ্রামের প্রতিটা ঘর থেকে ছোট বড় সবাইকে ধুমধাম করে দাওয়াত দিলেন। গরিব দুঃখী থেকে শুরু করে গ্রামের মাতাব্বর কেউই বাদ পড়লো না। তবে একটি পরিবারকে বর্জন করা হলো, সেটি হলো রাজীবের পরিবার। বাবা স্পষ্ট বলে দিয়েছেন, যেখানে বিষের গন্ধ আছে সেখানে আমার আনন্দের বাতাস ঢুকতে দেব না। বিয়ের অনুষ্ঠান শেষে নতুন বউকে নিয়ে আসার পালা। শহরের বড় কনভেনশন সেন্টার থেকে যখন বাবা নতুন বউকে নিয়ে হেলিকপ্টার চেপে গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন, তখন পুরো গ্রামে যেন নতুন করে সাড়া পড়ে গেল। আকাশের বুক চিরে হেলিকপ্টারের আওয়াজ পেতেই গ্রামের হাজার হাজার মানুষ মাঠে এসে জমা হলো। আমাদের বিশাল ডুপ্লেক্স বাড়ির পাশের খেলা মাঠে যখন হেলিকপ্টারটি এসে নামলো, বাতাস আর ধুলোর ঝাপটায় চারপাশ মুখরিত হয়ে উঠলো। হেলিকপ্টারের দরজা খুলে বাবা নামলেন রাজকীয় বেশে, আর তার হাত ধরে নেমে এলেন লাল বেনারসি পরা সোনার গয়নায় মোড়ানো নতুন কনে। নামার সাথে সাথে নতুন মা আমাকে টেনে নিয়ে কপালে একটা পরম স্নেহের চুমু খেলেন। আমার ছোট বুকটা এক অজানা সুখে ভরে উঠল। ঠিক সেই মুহূর্তে মাঠের এক কোণে ভিড়ের আড়ালে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ রাজীবের বাড়ির দিকে আমার চোখ গেল। বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে আজও অঝোর ধারায় কাঁদছিল মা। চোখে তার সীমাহীন অনুশোচনা, হাহাকার আর আত্মগ্লানি। মায়ের কোলে রাজীবের দেওয়া কান্নারত সন্তান। গ্রামের প্রতিটি মানুষের মুখে তখন সুমনের রাজকীয় বিয়ে আর নতুন বইয়ের সৌন্দর্যের প্রশংসা। হাজার মানুষের আনন্দের কোলাহল আর সুস্বাদু খাবারের সুবাস মা ও রাজীবের ঘরের উপর দিয়ে ভেসে যাচ্ছিল। মা চোখে দেখতে পাচ্ছিল যে রাজপ্রাসাদের মতো সংসার আর ভালোবাসা সে হেলায় হারিয়েছে, আজ সেখানে অন্য এক নারী রাজরানীর মতো প্রবেশ করছে। মায়ের মনের ভেতর যে আফসোসের দাবানল জ্বলছিল তা হয়তো সারা জীবনও নিভবে না। ভেতরে গিয়ে রাজীব মায়ের উপর সমস্ত রাগ আর হতাশা ঝাড়তে শুরু করলো। তোর জন্য আজ আমার এই অবস্থা, তুই একটা অলক্ষী। রাজীবের এই চিৎকার আর গালাগাল বাইরের মানুষও শুনতে
পাচ্ছিল। যে রাজীবের হাত ধরে মা নিজের সংসার ভেঙেছিল, সে রাজীব এখন মাকে প্রতিদিন চোখের জল আর লাঞ্ছনা ছাড়া কিছুই দিতে পারছিল না। মা বুঝতে পেরেছিল নিজের পায়ে নিজে কুড়াল মেরে সে আজ এক জীবন্ত নরকে বসবাস করছে, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। বিকেলের দিকে বিশাল প্যান্ডেলের হাজার হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হলো। পোলাও, খাসির মাংস আর মিষ্টির সুবাসে পুরো এলাকা মৌ করছিল। গ্রামের মুরব্বীরা বাবার মাথায় হাত দিয়ে দোয়া করে বলছিল, সুমন, তোর ধৈর্য আর সততার পুরস্কার তুই পেয়েছিস, আর পাপি তার সাজা এই দুনিয়াতেই পেয়ে গেল। সন্ধ্যায় যখন রঙিন বাতিগুলোতে পুরো ডুপ্লেক্স বাড়িটা হেসে উঠল, তখন বাড়ির সুপ্রশস্ত বারান্দায় নতুন আম্মু আমাকে কোলে বসিয়ে আদর করছিলেন। দাদা দাদি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে হাসছিলেন, আর বাবা বারান্দায় দাঁড়িয়ে শান্ত চোখে আকাশের দিকে তাকিয়েছিলেন, যেখানে আর কোনো জমানো কষ্ট নেই, আছে শুধু এক শান্ত ও পূর্ণতার অনুভূতি। যে মা একদিন ভণ্ড ভালোবাসার আশায় 10 বছরের সন্তান আর বিশ্বাসী স্বামীকে পথে ফেলে চলে গিয়েছিল, আছে এক জরাজীর্ণ ঘরে বসে নিজের ভুল হিসেব নিকাশের খেসারত গুনছে। আর অন্যদিকে সততা, ধৈর্য আর ভালোবাসার জোয়ারে আমার বাবা শূন্য থেকে আজ আকাশ ছুঁয়ে আমাদের এক সুন্দর পরিপূর্ণ সংসার উপহার দিলেন। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।